স্বপ্না, গতকাল কিন্তু রাতে বৃষ্টি হয়নি সিলেট শহরে এবং আজ সকাল 8:30টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে এই মুহূর্তে সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে কিছুটা কমেছে, 12 সেন্টিমিটার পানি কমে এই মুহূর্তে বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সিলেট শহরে সুরমা নদীর পানি 3 সেন্টিমিটার কমেছে, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমি যদি আপনাকে সিলেট শহরের একটু চিত্রটা দেখাই, এই মুহূর্তে আছি আমি সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায়। এই যে একটি সড়ক দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেন্দিবাগের প্রধান সড়ক এবং এই সড়কটি পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এর পাশেই সিলেটের অভিজাত এলাকা উপশহর এলাকাটির যে 10টি ব্লক রয়েছে সেই 10টি ব্লকও কিন্তু এখনও পানির নিচে। তবে গতকাল রাতে বৃষ্টি না হওয়ায় এবং সুরমা নদীর পানি 3 সেন্টিমিটার কমায় সকাল থেকে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পানি নামা শুরু হয়েছিল। তবে এখন যে অজর ধারায় যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু আবারও পানি বেড়ে যেতে পারে, কেননা নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে এবং বৃষ্টির পানি হয় দুটি এক হয়ে গেছে, কোনো দিকে কিন্তু কোনো পানি যেতে পারছে না, যার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আপনাকে যদি আমি উপজেলাগুলির তথ্য বলি, এই মুহূর্তে সবচেয়ে বেশি বন্যা কবলিত উপজেলা হচ্ছে ওসমানীনগর, যেখানে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 1 লাখের উপরে। এরপরে বিশ্বনাথ উপজেলার 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা পুরোটাই কিন্তু প্লাবিত হয়ে গেছে। তবে বন্যার উন্নতি হয়েছে সিলেটের গোয়াইনঘাটে, জৈন্তাপুরে এবং কোম্পানিগঞ্জে। গোয়াইনঘাটের যে সকল প্রধান নদী রয়েছে, জারি, সারি, গোয়াইন এবং ডাউকি নদী, প্রত্যেকটা নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন মানুষের বাসাবাড়ি থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে মানুষের দুর্ভোগ কমেনি, আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা বাড়ছে এবং বন্যা দুর্গত এলাকাগুলিতে সুপেয় পানি অর্থাৎ বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে তারা বিশুদ্ধ খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ করতে কাজ করছেন। স্বপ্না, আমরা জানছিলাম আপনার কাছ থেকে গত রাতে বৃষ্টি না হলেও সকাল থেকে আবারও বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু সুনামগঞ্জের খবর জানবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী শামীম। শামীম, এখানকার নদ নদীর পানি কতটা বেড়েছে? বন্যায় কোন উপজেলার মানুষ সবচেয়ে বেশি পানিবন্দী হয়েছে? নতুন করে আর কোন কোন এলাকায় পানি প্রবেশ করেছে? শারমিন, স্বস্তির খবর হচ্ছে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি গত 12 ঘন্টা 16 সেন্টিমিটার কমেছে। একইভাবে সাতক পয়েন্টে কিছুটা কমেছে। তবে সকালে বৃষ্টিপাত হওয়ার কারণে পানি আবার বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা সেই আশঙ্কার কথা জানিয়েছে। সকালে বাড়ি বর্ষণ হয়েছে, বাড়ি বর্ষণের পরে সামান্য পানি বেড়েছে আমরা দেখেছি, যার ফলে আরো পানি বাড়ার আশঙ্কা করা। আর আপনি বিভিন্ন নদ নদীর প্রসঙ্গে যে বলেছিলেন, সুনামগঞ্জের সবগুলো নদীর পানি, 26টি নদী আছে, 26টি নদীর পানি বিপদসীমার উপরে আছে, বিশেষ করে 6টি সীমান্ত নদীর পানি বিপদসীমার উপরে আছে। আমি আপনাকে যদি দেখাই বর্তমান পরিস্থিতি, তাহলে এখনো যে সুনামগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ সড়ক আছে, এই সড়ক এখনো হাঁটু জল। এভাবে অন্যান্য যে অভ্যন্তরীণ সড়ক আছে সেই অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। স্থানীয় সরকার বিভাগে নির্মিত প্রায় 90 ভাগ সড়ক মধ্যে তলিয়ে গেছে এবং সেসব সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন আছে, নৌকায় মানুষ যাতায়াত করছেন। আর আপনি যেমনটি বলছিলেন মানুষের দুর্ভোগের ক্ষেত্রে, মানুষের আসলে অনেক মানুষের বাসা বাড়ি প্লাবিত হয়েছে। পরে স্থাপক, দুয়ারা এবং সুনামগঞ্জ সদরের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ শহরের 80 ভাগ এবং স্থাপক শহরের 70 ভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে, যে কারণে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং মানুষ ইতিমধ্যে প্রায় 18,000 মানুষ সরকারি ভাবে আশ্রয় কেন্দ্রে গেছে। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, সরকারি আশ্রয় কেন্দ্র ছাড়াও অনেক মানুষ নিজেদের আশ্রয় কেন্দ্র তৈরি করে তারা নিজেরাই নিচ্ছেন। কারণ অনেক মানুষ বাড়িঘর ছাড়তে চাচ্ছে না চুলের বয়ে, তারা নিজের বাড়িতে মাঝে অবস্থান করছেন জিনিসপত্রের মায়ায়। আমি জেলা প্রশাসক মোহাম্মদ রাফিক চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আজকে এই অবস্থা দেখার জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহির ফারুক আসবেন এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। এর ত্রাণ তৎপরতা আছে, সেই ত্রাণ তৎপরতা তাদের কাছে যে মজুদ আছে সেই মজুদ দিয়ে তারা আসলে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে আরো ত্রাণের জন্য ত্রাণ মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন সুনামগঞ্জের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি যারা
এমপি আছেন, তারাও ত্রাণ মন্ত্রণালয় এবং নিজ দলের প্রধানদের কাছে আসলে কি করছেন, তারা ত্রাণের জন্য আহ্বান জানিয়েছেন। আশা করা যাচ্ছে সুনামগঞ্জের জন্য কোনো স্পেশাল বরাদ্দ তারা নিয়ে আসতে পারবে।